আমরা পারকাশন শুরু করি। এই পারকাস করতে করতে যেখানে এসে আমি ডাল পাবো ওই জায়গায় হাতটা ফিক্স করে আমাদের এই ফিঙ্গার দিয়ে আমরা সাধারণত এইভাবে মেজার করে থাকি যে কত নাম্বার স্পেসে আছে। নরমালি কত রাইট ফিট ইন্টারকোস্টাল স্পেস লেভেলে থাকে। যদি বড় হয়ে যায় অনেক সময় এর থেকে উপরেও যেতে পারে, বা নিচের পোস্ট হলে অনেক সময় ফিফথের থেকে নিচে শীর্ষে চলে যেতে পারে। আমরা যে লিভারটার উপরেও পারকাস করি তাহলেও কিন্তু ডাল পাওয়া যাবে। এখন ফাইনালি আমরা সাধারণত স্টেথো দিয়ে অস্কালটেট করে থাকি। লিভারের উপরে অস্কালটেট করে আমরা দেখি যে এখানে ডাল সাউন্ড কোনো হেপাটিক গ্লুই পাওয়া যাচ্ছে কিনা। হেপাটিক গ্লুই পাওয়া যায় সাধারণত হেপাটোসেলুলার কার্সিনোমায়। হেপাটোসেলুলার কার্সিনোমায় হেপাটিক গ্লুই পাওয়া যায়। এটা আচ্ছা, স্প্লিনের জন্য আমাদের সাধারণত লেফট হ্যান্ডটাকে আমরা লেফট লোয়ার কোস্টাল এজ এখানে আমরা হাত দিয়ে এইভাবে ধরবো, ধরে একটু পুশ করি। আমরা এইভাবে ধরে একটু সাধারণত একটু পুশ করা হয় এবং রাইট হ্যান্ড থেকে আমরা রাইট ইলেক্ট ফোসা থেকে এক্সামিনেশন শুরু করব। একইভাবে পেশেন্টকে বলতে হবে যে আপনি শ্বাস নেন, শ্বাস ছাড়েন। আমরা এখানে এই যে টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে এইভাবে আগাবো। আমরা এই যে এইভাবে আগাই, এইভাবে আগাই সামনে। ঠিক একইভাবে পেশেন্ট যখন শ্বাস নিবে তখন আমি টিপ করব, শ্বাস ছাড়লে তখন আমি সামনে আগাবো। এইভাবে দেখতে দেখতে আমরা along the long axis of the spleen, মানে স্প্লিন যেভাবে এনলার্জড হয় লেফট হাইপোকন্ড্রিয়াম থেকে টুয়ার্ডস দ্য রাইট ইলেক্ট ফোসা, আমরা রাইট ইলেক্ট ফোসা থেকে লেফট হাইপোকন্ড্রিয়াম পর্যন্ত যাব। যেই জায়গায় স্প্লিন পাওয়া যাবে ওখানে আমরা সাধারণত আঙ্গুলটা ফিক্সড করব। লেফট কোস্টাল মার্জিন থেকে আমরা সাধারণত স্প্লিনটা মেজার করে থাকি along its long axis। মেজার এইটাও সেন্টিমিটারে মেজার করা হয়, অথবা মেজারিং টেপ না থাকলে ফিঙ্গার দিয়েও মেজার করা যায়। এটার পরে আমরা স্প্লিনের বর্ডারটা সাধারণত দেখি বর্ডারটা শার্প কিনা, এবং এন্টেরো বর্ডারে একটা নচ থাকে, এই নচটা পাওয়া যাচ্ছে কিনা। এইটা দেখার পরে আমরা একইভাবে স্প্লিনের উপরে সারফেসটা দেখবো, সারফেস স্মুথ কিনা, চাপ দিয়ে দেখবো যে টেন্ডারনেস আছে কিনা এবং কনসিস্টেন্সি কেমন। আমরা যে পারকাস করি, পারকাশন সাধারণত এই যে রাইট ইলেক্ট ফোসা এখান থেকে করতে হয়। করতে করতে আমরা যদি স্প্লিনের উপরে পারকাস করি এটা ডাল পাওয়া যাবে। স্প্লিনের উপরে পারকাশন ইজ ডাল, এবং এই ডাউনেসটা লেফট লোয়ার থোরাসিক এজ পর্যন্ত ডাল পাওয়া যাবে, নিচেও ডাল পাওয়া যাবে। এরপরে আমরা সাধারণত অস্কালটেট করি স্প্লিনের উপরে। কেন অস্কালটেট করি? স্প্লিনিক রাব দেখার জন্য। ফর স্প্লিনিক রাব উই অস্কালটেট দ্য স্প্লিন। স্প্লিন রাব কোথায় পাওয়া যায়? যদি স্প্লিনিক ইনফ্রাক্ট হয়, তখন স্প্লিনিক ইনফ্রাক্ট হলে সেই ক্ষেত্রে স্প্লিনিক রাব পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এই স্প্লিন দেখার পরে আমরা সাধারণত রাইট এন্ড লেফট কিডনি যাই, বা লেফট এন্ড রাইট কিডনি এটা ভ্যালিডেবল কিনা এটা দেখতে হবে। ভ্যালিডেবলের জন্য হাতটা এইভাবে ফ্ল্যাট হ্যান্ডে লয়েনের মধ্যে হাত ঢুকিয়ে দিব, সামনের হাতটা ফ্ল্যাট হ্যান্ডে লাম্বার জন্য রাখবো, রেখে আমরা দুটাকে একটু পুশ করে নিচ থেকে শ্বাস দিতে হয়, নিচ থেকে ধাক্কা দিতে হয় যে হাতে ভ্যালিডেবল কিডনি লাগে কিনা। তারপর ঠিক একই রকম এইভাবে পেছনেটা পোস্টার লাইনে চলে যাবে হাত, সামনে হলো লাম্বার রিজনে, ঠিক একইভাবে নিচ থেকে এই পুশ করে দেখবো যে হাতে কোনো ফিল হচ্ছে কিনা। এরপরে ব্লাডার দেখার জন্য আমরা ব্লাডার বা যদি ফিমেল হয় ইউটেরাস দেখার জন্য আমরা লোয়ার পোল এভাবে দেখবো, এবং ইনগুলার রিজনে আমরা একটু হাত দিয়ে পেশেন্টকে বলি যে কাফ দেওয়ার জন্য, যে হাতে কোনো পালপেবল কাফ ইম্পালস ফিল হয় কিনা। লাস্টলি কিন্তু জেনিটালিয়াও এক্সামিন করার কথা, বিশেষ করে মেল পেশেন্ট হলে টেস্টিকুলার অ্যাট্রফি আছে কিনা এটা দেখতে হয়। তাহলে এইটাই হলো আমাদের অ্যাবডোমেনে এতটুকু হলো পালপেশনের পার্ট। এরপরে আমাদের পারকাশন আছে। পারকাশনে সাধারণত আমরা শুধু যদি অ্যাবডোমেন পারকাস করতে বলি তাহলে আমাদের পারকাশন কিন্তু এই যে জিফি স্টার্নামের এখান থেকে শুরু হয়, ওই আমবিলিকাস পর্যন্ত আমরা আসি, আসার পরে হাতটা ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিয়ে ফ্ল্যাঙ্ক পর্যন্ত যাবো। যদি ডাল না থাকে তাহলে আবার ব্যাক করবো, এই ফ্ল্যাঙ্ক পর্যন্ত আসলাম। যদি ডাল না থাকে তাহলে আবার ব্যাক করবো, এরপরে নিচের দিকে যাব। এটা হলো টোটাল পারকাশন। কিন্তু
যদি ডাল পাওয়া যায় ফ্লাঙ্কে, তাহলে কিন্তু আমাকে শিফটিং ডালনেস টেস্ট করতে হবে। শিফটিং ডালনেস কিভাবে করে, আমরা এই যে করতে করতে একদিকে গেলাম, এখানে যদি ডাল পাই পেশেন্টকে কি করব, এদিকে টার্ন করব, এদিকে টার্ন, এই যে টার্ন করলাম, আমি হাতটা 30 সেকেন্ড পর্যন্ত এখানে রেখে দিব। 30 সেকেন্ড পর্যন্ত রাখার পরে আমি এই যে আবার পারকাস করছি, পারকাস করতে করতে এই যে নিচের দিকে নামলাম, নিচে আবার যদি ডাল পাওয়া যায় তাহলে আমি আবার পেশেন্টটাকে ওদিকে টার্ন করব, এই যে নিচে দেখলাম ডাল, এখন পেশেন্টটাকে আবার ওই পাশে টার্ন করতে হবে, এদিকে টার্ন করব, আবার এদিকে টার্ন করে আমরা ওয়েট করব 30 সেকেন্ড, তারপরে আবার আমি পারকাস করব, দেখবো যে আগে যে ডাল ছিল এই ডালটা চলে গেল কিনা, টিম্প্যানিক শোনা যাচ্ছে কিনা। আমার ইম্পর্টেন্ট হলো এই ডালটা চলে গিয়ে যদি টিম্প্যানিক শোনা যায় তার মানে আগে ফ্লুইড ছিল, মুভমেন্টের কারণে ফ্লুইডটা ওদিকে শিফট হয়ে গেছে। এখন আমি আবার এখানে পারকাস করতে থাকবো, করতে করতে নিচ পর্যন্ত যাবো যে ডাল পাওয়া যাচ্ছে, যদি নিচেও ডাল পাওয়া যায় আবার, তাহলে বুঝতে হবে ফ্লুইড এটা একবার এদিক থেকে এদিকে গিয়েছিল, আবার এদিক থেকে এদিকে শিফট হয়েছে, এটা হলো শিফটিং ডালনেস। আর ফ্লুইড থ্রিল যদি বলা হয়, যাদের টেন্স অ্যাসাইটিস থাকে, খুব বেশি পরিমাণে অ্যাসাইটিস, তার ক্ষেত্রে আমরা ফ্লুইড থ্রিল দেখি। ফ্লুইড থ্রিলের জন্য আমরা হাতটাকে এইভাবে প্রেস করি, মিড অ্যাবডোমেনে প্রেস করার পরে এদিকে আমরা লেফট হ্যান্ডে হাতটা রাখি, রেখে এখান থেকে আমরা পারকাস করি। পারকাস করলে দেখা যায় যে যদি ফ্লুইড থ্রিল থাকে, আমার লেফট হ্যান্ডের নিচে এখানে একটা ওয়েভ বা একটা ভাইব্রেশন আমি ফিল করব, একটা ওয়েভ বা একটা ভাইব্রেশন ফিল করব। আবার ঠিক একই রকম এদিকে যদি হাত রাখি, এদিক থেকে পারকাস করলেও এদিকে একই রকম পাওয়া যাবে। হাতটা এখানে কেন রাখতে হয় পেশেন্টের, কারণ অ্যাবডোমিনাল ওয়ালের যে ওয়েভ বা ভাইব্রেশনটা এটা থামানোর জন্য। আমরা চাচ্ছি ভেতরের ফ্লুইডের ওয়েভটা যেন আসে, উপরে অ্যাবডোমিনাল ওয়ালের ওয়েভটা যেন না আসে। আচ্ছা, তোমাদের এখানে এই অ্যাবডোমেন এক্সামিনেশনে এই পারকাশনের পরে সাধারণত আমরা অসকালটেশনে দেখি। অসকালটেশন দুটো জিনিস বেসিক্যালি দেখা হয়, একটা হলো বাউল সাউন্ড, আরেকটা হলো রেনাল ব্রুইং। বাউল সাউন্ডের জন্য সাধারণত আমরা আম্বিলিকাস থেকে 2.5 সেন্টিমিটার দূরে, 2.5 সেন্টিমিটার দূরে স্টেথো বসিয়ে দেই, স্টেথো বসিয়ে শুনি যে এখানে বাউল সাউন্ড শোনা যাচ্ছে কিনা। নরমালি বাউল সাউন্ড পার মিনিটে মোর দেন 2 বাউল সাউন্ড পাওয়া যায়, 2 or more বাউল সাউন্ড পাওয়া যায় পার মিনিটে। কিন্তু যদি কম পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে বাউল সাউন্ড স্লাগিশ, আর না শোনা গেলে বুঝতে হবে যে বাউল সাউন্ড নাই। আর রেনাল ব্রুইংয়ের জন্য আমরা আম্বিলিকাস থেকে 4 সেন্টিমিটার অ্যাবভ এন্ড ল্যাটারালি আমরা চলে যাই, গেলে ওখানে আমরা রেনাল ব্রুইং শুনে থাকি। দুদিকে রেনাল ব্রুইং দেখতে হয়। রেনাল ব্রুইং কিসে পাওয়া যায়, রেনাল আর্টারি স্টেনোসিসে পাওয়া যায়। রেনাল ব্রুইং পাওয়া যায় রেনাল আর্টারি স্টেনোসিসে। তোমাদের এইভাবে এক্সামিনেশনে জানি না কতটুকু হেল্প হচ্ছে, তোমাদের বেশি জরুরি কিন্তু তোমরা যদি ভালো করে দেখতে চাও, আবারও বলছি যে ইউটিউবে ম্যাকলিউডের কিছু ভিডিও আছে, ইউটিউবে ম্যাকলিউডের কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো একটু দেখবে, ওখানে খুব সুন্দর করে দেখানো আছে মোটামুটি ম্যাকলিউড ক্লিনিক্যাল মেথডে যেভাবে আমরা পড়ে আসছি ওই ওয়েটা দেখানো আছে। দুই একটা জিনিস এদিক ওদিক হবে, ওটা তোমরা পরীক্ষার আগে আমাদের কাছে লিখে নিতে পারবে। আর তোমাদের কিন্তু সামনে মার্চের দিকে মনে হয় একটা সম্ভাবনা আছে পরীক্ষার, ইউনিভার্সিটি ওরকম একটা প্ল্যান নিচ্ছে। তার আগে তো অবশ্যই আসতে হবে এবং তখন কিছু মেকআপ ক্লাস হবে এগুলো কারেক্ট করার জন্য। স্যার স্যার বাউল সাউন্ড কি দুই পাশে শুনবো নাকি এক পাশে শুনবো? হ্যাঁ, দুই পাশেই শুনবো। আইডিয়ালি নিয়ম হলো দুই পাশে শোনা, তবে একদিকে শোনা গেলে আর আরেক দিকে দরকার নেই।
বাউল সাউন্ড ভালো পাওয়া যায় হলো রাইট হ্যান্ড সাইডে। একটু স্পিড নিয়ে আসো। আচ্ছা, বাউল সাউন্ড তাহলে দুদিকেই শোনা যায়, আম্বিলিকাস থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি, রাইট অর লেফট। তবে রাইটে ভালো শোনা যায়, কারণ রাইটে আমাদের স্টুল কন্টেন্ট গুলো সেমি সলিড থাকে বা লিকুইড থাকে, এই জন্য ভালো শোনা যায়। কিন্তু লেফটে তো সিগমার্ড কোলন, ওই জন্য লেফটে দেখা যায় শক্ত হয়ে যায়, তখন আর ভালো বাউল সাউন্ড পাওয়া যায় না। তবে দুদিকে শোনা যাবে। স্যার আমাদের, হ্যাঁ বলো। স্যার আমাদের অ্যাবডোমেনের ইন্সপেকশনের সময় স্যার আমরা কি পেশেন্টের হেড এন্ডে টো এন্ডে রাইট সাইডে বসে দেখবো না যে স্যার কোনো লাম্প আছে কিনা? আমরা ওই ইন্সপেকশনে, তোমাদের তো এখানে সবগুলো দেখানো সম্ভব হলো না, আমরা সাধারণত কিন্তু একবার পাশ থেকে দেখবো, পেশেন্টের রাইট হ্যান্ড সাইড থেকে দেখবো, আরেকবার পায়ের কাছে মানে মিড লাইন থেকে দেখতে হবে। যদি পায়ের কাছে যাওয়া যায় তাহলে পায়ের কাছে, না হলে মাথার কাছে যাওয়া গেলে আমরা মাথার কাছে। তার মানে দুভাবে দেখতে হবে, একটা হলো পাশ থেকে রাইট হ্যান্ড সাইড থেকে, আরেকটা হলো মিড লাইন থেকে দেখতে হবে। এই দুই জায়গা থেকে আমরা সাধারণত দেখি। আর স্যার স্প্লিন এক্সামিনেশনের সময় স্যার প্যালপেশনে কে স্যার ফিঙ্গার ইনস্যানুয়েশন টেস্ট স্যার করব না? হ্যাঁ, ফিঙ্গার ইনসার্শন টেস্ট করতে হবে। যদি স্প্লিন আমরা পাই, সাধারণত আমরা স্প্লিনের উপর দিয়ে ইনসানেট করার চেষ্টা করব যে যাওয়া যায় কিনা। সাধারণত স্প্লিন প্রেজেন্ট থাকলে ইনসানেট করা যাবে না, ইনসানেশন টেস্ট উইল বি নেগেটিভ। বাট যদি স্প্লিন না থাকে তাহলে আমি ইনসানেট করতে পারবো। যেমন লেফট কিডনি যদি বড় হয় তাহলে কিন্তু ইনসানেট করা যাবে। আচ্ছা, তোমাদের খুব কমন একটা কোশ্চেন থাকে যে হাউ উইল ডিফারেন্সিয়েট বিটুইন দ্য স্প্লিন এন্ড লেফট কিডনি। স্প্লিন এন্ড লেফট কিডনির মধ্যে ডিফারেন্সিয়েট করব কিভাবে? এটা আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করে থাকি, আমরা সাধারণত কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যে স্প্লিনটা মেইনলি পাওয়া যাবে লেফট হাইপোকন্ড্রিক রিজনে, আর কিডনিটা পাওয়া যাবে মেইনলি লাম্বার রিজনে। স্প্লিনিক বর্ডার আর শার্প এবং দেয়ার ইজ এ নচ ইন দ্য ইন্টেরিয়র বর্ডার, বাট কিডনি বর্ডার আর রাউন্ডেড, কিডনি বর্ডার গুলো রাউন্ডেড থাকে। স্প্লিনের এনলার্জমেন্টটা হয় টুয়ার্ডস রাইট ইলিয়াক ফোসা, স্প্লিনের এনলার্জমেন্ট টুয়ার্ডস রাইট ইলিয়াক ফোসা, and movement is also towards right iliac fossa. But in case of kidney, the enlargement is above downwards, মানে উপরে এবং নিচে সে বড় হবে, এবং মুভমেন্টেও থাকে above downwards. আমরা যদি পারকাস করি, পারকাশন নোট over the kidney is tympanic, but over the spleen is dull. আমরা যদি পারকাস করি, কিডনির উপরে পারকাশন নোটটা হবে টিম্প্যানিক, যেহেতু বাউল লুপ থাকে সামনে। আর যদি স্প্লিনের উপরে করি তাহলে এটা ডাল পারকাশন নোট হবে। আমরা যদি ইনসানুয়েট টেস্ট করি, ইনসানুয়েশন আমরা যদি কিডনি থাকে আমরা ইনসানুয়েট করতে পারবো, কিন্তু যদি স্প্লিন থাকে আমরা ইনসানুয়েট করতে পারবো না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক একই রকম রাইট কিডনি এন্ড দ্য লিভার, এই দুইটা ডিফারেন্সিয়েশন পরীক্ষা জিজ্ঞেস করবে আমাদের। একই রকম যে লিভারটা মেইনলি রাইট হাইপোকন্ড্রিক রিজনে পাওয়া যায়, কিডনিটা মেইনলি লাম্বার রিজনে পাওয়া যায়। লিভারের বর্ডারটা শার্প থাকে, কিডনির বর্ডারটা রাউন্ডেড থাকে। পারকাশন নোট ওভার দ্য লিভার ইজ ডাল, পারকাশন নোট ওভার দ্য কিডনি ইজ টিম্প্যানিক। এই কয়েকটা টার্ম আমাদেরকে একটু বলতে হবে। পরীক্ষাতে আমাদেরকে মনে করো একটা লিভার বড় পেয়েছো একজনের, এইটাকে সুন্দর করে ডিসক্রাইব করতে হবে। কখনোই শর্ট কেসে তোমাকে এক্সামিন করার পরে তুমি ডাইরেক্ট কখনো আগে ফাইন্ডিংটা বলবে না, আগে সবকিছু বলতে হবে। যেমন তোমাকে একটা অ্যাবডোমেন এক্সামিন করতে দিয়েছে, যেই পেশেন্টটার হেপাটোমেগালি আছে, কিডনি লিভারটা বড় প্রায় 5 সেন্টিমিটারের মতন, এবং লিভারের লোয়ার বর্ডারটা শার্প, মুভস উইথ রেসপিরেশন, ওভারলাইং সারফেস ইজ স্মুথ, and consistency is firm and non-tender. এরকম যদি হয়ে থাকে, এখন খেয়াল রাখতে হবে যে এটাকে যদি আমি পালপেট করি, যখন ডেসক্রাইব করব কখনো এরকম বলবে না যে পেশেন্ট হ্যাভিং হেপাটোমেগালি। আমি আগে বলবো ফাইন্ডিং গুলো, যে অন এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন অথবা এক্সামিনেশন অফ দ্য লিভার অফ দিস ম্যান রিভিল লিভার ইজ পালপেবল। আগে এনলার্জমেন্ট বলা যায় না। লিভার ইজ পালপেবল অ্যাবাউট 5 centimeter from the right costal margin in the mid clavicular line. আবার বলি, liver is palpable about 5 centimeter
from the right costal margin in the mid-clavicular line, which moves with respiration. Lower border is sharp, overlying surface is smooth, consistency is firm and non-tender. Upper border liver dullness in the right fifth intercostal space in the mid-clavicular line. And percussion node over the liver is also dull. Percussion node over the liver is also dull. During auscultation, there is absence of any hepatic bruit. During auscultation, there is absence of any hepatic bruit. So my bedside clinical diagnosis, patient having hepatomegaly. আমরা এইভাবে ডিসক্রাইব করব। এতটুকু বোঝা গেল কিভাবে ডিসক্রাইব করব প্রথম থেকে? জি স্যার। আচ্ছা, আমি এমন ঝিমিয়ে বলতেছো। আচ্ছা, আমি আবারও বলি, এই একটা লিভার আমার কাছে পালপেবল আছে, আমি এইভাবে বলবো যে আমি during examination of the liver of this gentleman revealed the liver is palpable about 5 cm from the right costal margin in the mid-clavicular line. Lower border liver is sharp which moves with respiration. Overlying surface is smooth, firm in consistency and non-tender. Percussion node over the liver is percussion node over the liver is dull, and the upper border of liver dullness in the right fifth intercostal space in the mid-clavicular line. Upper border liver dullness in the right fifth intercostal space in the mid-clavicular line. On auscultation, there is absence of any hepatic bruit. So my bedside clinical diagnosis, patient having hepatomegaly. এইভাবে বলার পরে তখন তোমাকে কোশ্চেন করা হবে যে হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোমেগালি। হেপাটোমেগালির কি কি কজ আছে? হেপাটোমেগালি কজ বললে আমরা গুছিয়ে বলবো যে প্রথমে বলবো ইনফেক্টিভ কজ, এরপরে আমরা বলবো যে ম্যালিগন্যান্সি, তারপরে বলবো যে হেমাটোলজিক্যাল কজ। ইনফেক্টিভ কজের মধ্যে প্রথমেই হলো ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর, এরপরে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, হাইড্রেটেড সিস্ট ইন দ্য লিভার অথবা লিভার অ্যাবসেস। এরপরে হলো হেপাটোসেলুলার কার্সিনোমা অথবা প্রাইমারি হেপাটিক কার্সিনোমা। এরপরে সেকেন্ডারিস ইন দ্য লিভার, দুই ধরনের, প্রাইমারি টিউমার অফ দ্য লিভার এবং সেকেন্ডারি টিউমার অফ দ্য লিভার। হেমাটোলজিক্যাল কজের মধ্যে আছে প্রথমে থ্যালাসেমিয়া, এরপরে লিউকেমিয়া, লিম্ফোমা। প্রথমে থ্যালাসেমিয়া, তারপরে লিউকেমিয়া, লিম্ফোমা, তারপরে আছে মায়েলোফাইব্রোসিস, তারপরে আছে পলিসাইথেমিয়া রুব্রাভেরা। মায়েলোফাইব্রোসিস, তারপরে পলিসাইথেমিয়া রুব্রাভেরা। দিস আর দ্য কমনেস্ট কজেস অফ হেপাটোমেগালি। আমাদের স্প্লিনোমেগালিও কিন্তু ঠিক একইভাবে আমরা ডিসক্রাইব করি। আমি যেভাবে বললাম যে স্প্লিনের ক্ষেত্রে আমি যেখানে পালপেবল পাবো আমরা বলবো যে স্প্লিন ইজ পালপেবল অথবা এনলার্জ। স্প্লিনটা পালপেবল পাওয়া মানে এটা এনলার্জ, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু লিভার পালপেবল পেলে এটা এনলার্জ হতেও পারে, নাও হতে। আমরা বলি স্প্লিন ইজ এনলার্জড about 5 cm from the left costal margin along its long axis. The margin are sharp, it moves with respiration towards the right iliac fossa. There is a notch in the intro border of the spleen. Overlying surface is smooth, consistency is firm and non-tender. Percussion node over the spleen is dull, and there is absence of any splenic rub. তাহলে এইভাবে স্প্লিন বড় পেলে আমরা এই ওয়েতে এটা ডিসক্রাইব করব। এই ডেসক্রিপশন গুলো তোমরা আমাদের আব্দুল্লাহ স্যারের যে শর্ট কেসের বই আছে ওখানেও পাবে। ওই আব্দুল্লাহ স্যারের শর্ট কেসের বইতেও এই ডেসক্রিপশন গুলো দেওয়া আছে। স্প্লিন এনলার্জমেন্টের কজও কিন্তু সেম কজ। আমরা যে এতক্ষণ বললাম যে ম্যালেরিয়া, কালাজ্বর, তারপর এন্টারিক ফিভার, কিন্তু অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হবে না, তবে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন হবে। সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন। এছাড়া এন্টারিক ফিভার আছে, এছাড়া ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে,
ম্যালিগন্যান্ট কজ সাধারণত স্প্লিনে ম্যালিগন্যান্সি খুব রেয়ার, আমরা সাধারণত ম্যালিগন্যান্ট কজ স্প্লিনে বলি না। তবে হেমাটোলজিক্যাল যা যা কজ আমরা শুনলাম লিভারের ক্ষেত্রে, একই কজ গুলো স্প্লিনের ক্ষেত্রেও হবে। তার মানে স্প্লিনের ক্ষেত্রেও তোমার থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোফাইব্রোসিস এন্ড পলিসাইথিমিয়া রুব্রা ভেরা সবগুলো কজই হবে স্প্লিন এনলার্জমেন্টের ক্ষেত্রে। আমাদেরকে এই পয়েন্টগুলো একটু অ্যাবডোমেন এক্সামিনেশনের সময় এগুলো মাথায় রাখতে হবে। কোশ্চেন সাধারণত এই কোশ্চেনগুলোই কমনলি করবে। স্যার আমাদের যদি শর্ট কেসে লিভার পালপেশন আসলো, আমরা পুরাটা বললাম, বলার পর তো স্যার আমাদের বেড সাইড ডায়াগনোসিস ইজ বলে তখন বলতে হবে শর্ট কেসেও, নাকি শুধু ফাইন্ডিংস বলবো না স্যার তখন? আমি তো বললাম যে ফাইন্ডিংসটা বলার পরে বলবো যে অন ক্লিনিক্যাল এক্সামিনেশন দ্য ডায়াগনোসিস ইজ পেশেন্ট হ্যাভিং হেপাটোমেগালি অর স্প্লিনোমেগালি। আমরা পুরো ডেসক্রিপশনটা বলবো, বলার পরে বলবো পেশেন্ট হ্যাভিং ক্লিনিক্যালি পেশেন্ট হ্যাভিং হেপাটোমেগালি অর স্প্লিনোমেগালি। এরপরে স্যার কোশ্চেন করবে যে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মনে হয়, কেন হতে পারে, ও বা হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোমেগালি। তখন আমি ভেরিয়াস কজের কথা তাকে বলবো। জি স্যার। রেনাল ব্রুই সাধারণত দুভাবে দেখা হয়, একটা হলো আমাদের আম্বিলিকাস থেকে 2.5 সেন্টিমিটার অ্যাবভ এন্ড ল্যাটারালি, 2.5 সেন্টিমিটার উপরে যাব, আবার 2.5 সেন্টিমিটার ল্যাটারালি যাব, এরকম রাইট এন্ড লেফট দুইটা শুনবো। আস্তে থেকে উপরে উঠবো 2.5 সেন্টিমিটার, আবার 2.5 সেন্টিমিটার ল্যাটারালি যাব। এই ল্যাটারালি দুই জায়গায় আমরা রেনাল ব্রুই শুনি। রেনাল ব্রুই পাওয়া যায় কার ক্ষেত্রে? ইন কেস অফ রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিসে রেনাল ব্রুই পাওয়া যায়। আর কোন কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? স্যার অ্যাওর্টিক ব্রুইও শুনতে হবে নাকি? অ্যাওর্টিক ব্রুই লাগবে না। অ্যাওর্টিক ব্রুই নরমাল এক্সামিনেশন না। অ্যাওর্টিক ব্রুই কখনো পেলে তখন আমরা এক্সামিন করি। অ্যাওর্টিক এনলার্জমেন্ট কখনো সাসপেক্ট হলে তখন করা হয়। আজকে তোমাদের এতটুকু থাকুক। আমি এরপরও আবার তোমাদের ক্লাস নিব। বাকি সিস্টেমগুলো আমি হয়তোবা তোমাদেরকে একটু ভিডিও দেখাবো, কারণ এইভাবে দেখিয়ে ঠিক মতন দেখানো যাচ্ছে না, তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না এক সাইড থেকে। তা যেগুলো ভিডিও আছে অথেন্টিক ভিডিওগুলো আমি একটু তোমাদেরকে কালেক্ট করে নিয়ে আসবো, ওগুলো একটু শেয়ার করব। তা নেক্সট সপ্তাহে, আগামী সপ্তাহে মঙ্গলবারের 9:30 থেকে 10:30 এই ক্লাসটাও আমি নিব। ঠিক আছে, এতটুকু থাকো। আর তোমরা একটু খেয়াল করো, হয়তোবা রাজীব স্যার আবার আসতে পারে। রাজীব স্যার আবার তোমাদের একটু ক্লাস নিতে পারে আধা ঘন্টার জন্য। আজকে আমি, হ্যাঁ বলো। এই যে আমি লিভার হেপাটোমেগালির যেগুলো কজ বলেছি, ওই কজগুলোই ইনফেক্টিভ কজ। ও পালপেবল বাট নট এনলার্জড, এটা আলাদা ডিফারেন্ট ইস্যু। এটা হতে পারে যদি পেশেন্টের লিভারটা নিচের দিকে পুশ হয়, যেমন সিওপিডি। সিওপিডিতে কি হয়, লাংটা হাইপার ইনফ্লেটেড থাকে। হাইপার ইনফ্লেটেড লাং হলে ডায়াফ্রামকে নিচের দিকে পুশ করে, ডায়াফ্রাম নিচের দিকে পুশ করলে নিচে লিভারটা পাওয়া যায়, এইটা একটা কজ। আরেকটা কজ হলো কারো কারো জন্মগত, কারো কারো কনজিনিটালি লিভারটা নিচের দিকে থাকে, কনজিনিটালি কারো কারো লিভারটা নিচের দিকে থাকে। এই জন্য আমরা লিভার যদি পালপেবল পাই, আমরা টোটাল হেপাটিক স্পেনটা দেখি। হেপাটিক স্পেন কিভাবে দেখা হয়, আপার বর্ডার অফ লিভার ডানলেস যেখানে পাওয়া গেছে, সেখান থেকে ইন দা মিড ক্লাভিকুলার লাইনে লোয়ার এন্ড অফ দা লিভার, মানে লিভারের যেখানে বর্ডারটা, এই পর্যন্ত আমরা দেখবো কত সেন্টিমিটার। সাধারণত লিভার 13 সেন্টিমিটারের নিচে থাকে। যদি 13 মোর দেন 12 সেন্টিমিটার কারো লিভার পাওয়া যায় স্পেন, তাহলে বুঝবো যে হেপাটোমেগালি আছে, পেশেন্টের লিভারটা বড়। সাধারণত 12 বা 13 সেন্টিমিটার পর্যন্ত নরমাল। যদি এর থেকে বেশি পাওয়া যায় টোটাল লেন্থটা, তাহলে বুঝবো যে হেপাটিক স্পেন এনলার্জড, মানে লিভারটা এনলার্জড হয়েছে। আজকে এতটুকু থাকুক। হ্যাঁ, পরে দেখি পরের ক্লাসে আসে কিনা রাজীব স্যার। তোমরা একটু মাঝে মাঝে নক করো, একটু খেয়াল রেখো যে স্যার আসে কিনা। ওকে, দেখা হবে আবার। ওকে, ভালো থাকো, বেস্ট অফ লাক।
Assalamu alaikum, sir. Alaikum salam.